গল্পের শুরুতেই আমরা এক হাড় হেম করা চুরির রোমহর্ষক দৃশ্য দেখতে পাই, যা দর্শকদের শুরুতে স্ক্রিনের সামনে বসিয়ে রাখতে বাধ্য করবে। একটি নির্জন এলাকায় একটি বাস এসে থামে এবং সেখানকার সাধারণ মানুষ সেই বাসটি দেখে বেশ অবাক হয়ে যায়। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে এই জনশূন্য জায়গায় হঠাৎ পুলিশের গাড়ি কেন এলো। একজন অন্যজনকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউই এর সঠিক উত্তর জানে না। অন্যদিকে একটি বিশাল কারখানার ভেতরে কিছু কর্মীকে তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। কিন্তু এই সাধারণ দৃশ্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ পরিকল্পনা। তাদের মধ্যে একজন সদস্য স্প্রে পেইন্ট দিয়ে মেঝের ওপর রহস্যময় কিছু সংকেত টাইপ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে বাসের ভেতরে বসে থাকা এক ব্যক্তি গেটের কাছে একটি শক্তিশালী বোমা ছুঁড়ে মারে। এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারদিকে সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। কারখানার কর্মীরা আতঙ্কে এদিক ওদিক ছুটতে থাকে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে এক ব্যক্তি একটি গোল মেকানিজম বা যন্ত্র নিয়ে দৌড়ে পালিয়ে যায়। বাসের অন্য এক সদস্য, যার কোড নেম 9, সেও একটি বিশেষ বস্তু নিয়ে বাইরে বেরিয়ে আসে। তারা দুজনেই পেছনের গেটে মিলিত হয়। সেখানে উপস্থিত এক পুলিশ সদস্য তাদের লক্ষ্য করে গুলি চালাতে চাইলেও অন্য একজন তাকে বাধা দেয়। এরপর তারা একটি স্নো বাইকে চড়ে সেখান থেকে দ্রুত গতিতে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার ঠিক 6 মাস পরের দৃশ্য আমাদের সামনে আসে। জাপানের একটি ইন্টার স্কুলে কিছু ছাত্রছাত্রী লাইনে দাঁড়িয়ে আছে। আবহাওয়া বেশ উত্তপ্ত। একজন ছাত্র বিরক্তি নিয়ে বলে, আজ বড্ড বেশি গরম পড়ছে। অন্যজন উত্তর দেয়, হবে না কেন, এখন তো গ্রীষ্মকাল। প্রথম ছাত্রটি তখন 9-এর দিকে তাকিয়ে বলে, কিরে 9, তোর কি একটুও গরম লাগছে না? 9 তখন তার সঙ্গী 12কে সতর্ক করে দিয়ে বলে, শোনো 12, এখানে এমন কিছু করো না যাতে আমাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়। তোমাকে একদম সাধারণ একজন ছাত্রের মতো আচরণ করতে হবে। পরের দৃশ্যে দেখা যায় কিছু মেয়ে লিসা নামের একটি মেয়েকে জোর করে সুইমিং পুলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। 12 সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? মেয়েগুলো উপহাস করে বলে যে লিসা নাকি নিজেই সাঁতার কাটতে চেয়েছিল। তারা লিসার পারিবারিক অবস্থা নিয়ে বিদ্রূপ করে এবং তাকে অপমান করতে থাকে। লিসা যখন অসহায় বোধ করছিল, ঠিক তখনই 12 উঁচু জায়গা থেকে লাফ দিয়ে পুলে ঝাঁপিয়ে পড়ে। লিসা তার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই ছেলেটির হাসি যেন ঠিক সূর্যের মতো উজ্জ্বল। ঠিক তখনই সে ওপরের দিকে 9কে দাঁড়িয়ে থাকতে দেখে, যে অত্যন্ত গম্ভীর মুখে সবকিছু পর্যবেক্ষণ করছিল। পরের দৃশ্যে ক্লাসরুমে একজন শিক্ষক 9কে সবার সাথে পরিচয় করিয়ে দেন। তিনি জানান যে 9 একজন ট্রান্সফার স্টুডেন্ট এবং তার নাম আরাতা কোকোনয়। 9 সবার উদ্দেশ্যে বলে, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। শিক্ষক তাকে জানালার পাশের একটি সিটে বসতে বলেন। একইভাবে 12কেও অন্য একটি ক্লাসে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম বলা হয় তোজি হিসামি। এরপর কাহিনী মোড় নেয় গোয়েন্দা বিভাগের দিকে। আমরা ডিটেকটিভ শিবাজাকিকে দেখতে পাই, যিনি নিজের ডেস্কে বসে অলসভাবে গেম খেলছিলেন। হঠাৎ তার এক সহকর্মী তাকে একটি অদ্ভুত ভিডিও দেখায়। ভিডিওতে মুখোশ পরা 2 যুবককে দেখা যায়। প্রথমজন নিজেকে নাম্বার 1 হিসেবে পরিচয় দিয়ে বলে, আজ দুপুর 3টের পর পুরো টোকিও শহর অন্ধকারে ডুবে যাবে। দ্বিতীয়জন অর্থাৎ নাম্বার 2 বলে, শহর জুড়ে আগুনের শিখা দেখা যাবে, বিশেষ করে শিনজুকু এলাকায় এর প্রভাব বেশি পড়বে, তাই সবাই সাবধানে থাকবেন। ভিডিওটি শেষ হওয়ার পর অফিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এসে শিবাজাকিকে বিদ্রূপ করে বলেন, আপনি কি এখনও নিজেকে ডিটেকটিভ ভাবছেন? এসব নাটক বন্ধ করুন। শিবাজাকি শান্তভাবে উত্তর দেন যে তিনি পরিস্থিতি বুঝতে পারছেন। স্কুলের ছাদে লিসা যখন একা বসেছিল, তখন কিছু মেয়ে এসে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লিসা তাদের এড়িয়ে চলে। 9 এবং 12 যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন 12 লক্ষ্য করে যে লিসা বাথরুমে গিয়ে নিজের লাঞ্চ করছে। লিসা আসলে মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিল। সে বাথরুমে খাবার খেতে গিয়ে শ্বাসকষ্ট অনুভব করে এবং রাগের মাথায় সব খাবার কোমরে ফেলে দেয়। এদিকে 9 তার অতীতের কিছু যন্ত্রণাদায়ক স্মৃতি বা ফ্ল্যাশব্যাকে হারিয়ে যায়। সে স্বপ্নে দেখে যে সে এবং 12 কোনো একটি বন্দিশালা থেকে পালাচ্ছে। আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। 12 তাকে সান্ত্বনা দিয়ে বলে, আবার কি সেই একই স্বপ্ন দেখলে? 9 মাথা নাড়ায়। 12 বলে, আসলে লিসার চোখের চাহনি ওই জায়গার বাচ্চাদের মতো, তাই হয়তো তোমার পুরনো কথা মনে পড়ছে। এরপর শুরু হয় তাদের আসল মিশন। টোকিও শহরের একটি বিশাল সরকারি ভবনের সামনে 9 দাঁড়িয়ে থাকে। 12 তার কাছে গিয়ে বলে, আর মাত্র 3 মিনিট 26 সেকেন্ড, এরপর পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। 9 তাকে জিজ্ঞাসা করে যে সব পরিকল্পনা ঠিক আছে কিনা। 12 আত্মবিশ্বাসের সাথে সম্মতি জানায়। ঠিক সেই সময় লিসা সেই ভবনের বাথরুমে প্রবেশ করে। তার ফোনে তার মায়ের একের পর এক মেসেজ আসতে থাকে, যা তাকে আরও বিষণ্ণ করে তোলে। সে মনে মনে কামনা করে যেন এই পৃথিবী থেকে সবাই অদৃশ্য হয়ে যায়। হঠাৎ করেই শর্ট সার্কিটের কারণে পুরো শহরের বিদ্যুৎ চলে যায় এবং চারদিকে অন্ধকার নেমে আসে।
ডিটেকটিভ শিবাজাকি বুঝতে পারেন যে ভিডিওর হুমকিটি সত্যি হতে চলেছে। তিনি পুনরায় ভিডিওটি চালিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করেন। ভবনের ভেতরে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে। 9 এবং 12 এই অন্ধকারের সুযোগ নিয়ে ভবনের বিভিন্ন জায়গায় পুতুলের ভিতরে লুকানো বোমাগুলো সেট করে দেয়। লিসা যখন সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছিল তখন 12 তাকে দেখে ফেলে। 12 তাকে বলে, তুমি এখানে কি করছো? তোমাকে তো এখানে থাকার কথা নয়। লিসা ভয়ে কাঁপছিল। 12 তাকে একটি বিশেষ যন্ত্র দিয়ে বলে, আমি যখন বলবো তখন এটি ব্যবহার করবে, তার আগে এখান থেকে নড়বে না। 12 সেখান থেকে চলে যাওয়ার পর 9-এর সাথে দেখা করে। তারা ভবনের বাইরে থেকে রিমোটের মাধ্যমে বোমাগুলো সক্রিয় করার প্রস্তুতি নেয়। 9 ঘড়ির দিকে তাকিয়ে থাকে। ঠিক নির্দিষ্ট সময়ে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটতে শুরু করে। পুরো ভবনটি কাঁপতে থাকে এবং ধোঁয়ায় ঢেকে যায়। লিসা ভবনের ভেতরে আটকা পড়ে যায় এবং ভয়ে চিৎকার করতে থাকে। সে মরিয়া হয়ে 12-এর দেওয়া নাম্বারে ফোন করে। 12 ফোন রিসিভ করলে 9 তার কাছ থেকে ফোনটি কেড়ে নেয়। 9 লিসাকে খুব ঠান্ডা গলায় বলে, তোমার কাছে এখন দুটো রাস্তা খোলা রয়েছে। প্রথমত, তুমি যেখানে আছো সেখানেই মারা যেতে পারো, আর দ্বিতীয়ত, তুমি আমাদের অপরাধের সঙ্গী হতে পারো। সিদ্ধান্ত তোমার। লিসা কেঁদে কেঁদে বলে, আমি মরতে চাই না। 9 তখন তাকে নির্দেশ দেয় যে সে 16 তলা থেকে নিচে নেমে আসবে এবং নির্দিষ্ট কিছু পদক্ষেপ অনুসরণ করবে। 12 তার বাইক নিয়ে ভবনের দিকে রওনা হয়। লিসা 9-এর বলা নির্দেশনা অনুযায়ী একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ায়। 9 তখন ভবনের একটি অংশে বড় বিস্ফোরণ ঘটায়, যার ফলে একটি রাস্তা তৈরি হয়। লিসা সেখান থেকে নিচে ঝাঁপিয়ে দেয় এবং 12 তাকে মাঝপথে ধরে ফেলে। তাদের চোখের সামনেই বিশাল ভবনটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ধুলো আর ধোঁয়ার মাঝে তারা সেখান থেকে পালিয়ে যায়। নিরাপদ স্থানে পৌঁছানোর পর 9 লিসার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলে, এখন থেকে তুমি আমাদের সহযোগী। আমাদের সাথে যা যা হয়েছে তাতে তোমার আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। এভাবেই রহস্য আর উত্তেজনার মধ্য দিয়ে এই রোমাঞ্চকর এপিসোডটি শেষ হয়, যা দর্শকদের মনে পরবর্তী ঘটনার জন্য গভীর কৌতূহল সৃষ্টি করে।